এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من آمن بالله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে
ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ফ্রান্সে মুসলমানদের উপর সীমাবদ্ধতা আরোপ করার ব্যাপারে সংসদে বিল পাশের পরিকল্পনা এবং নবান্ন অভিযানে অংশগ্রহণকারী বামফ্রন্ট কর্মী মইদুলের মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হওয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে বলেছেন ইরানি সংসদ স্পিকারের বিশেষ সহকারী। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে অন্য পক্ষগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে সহযোগিতা আরও কমবে, ইরানের ঘোষণা। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হচ্ছে, সরকার বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এবং গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেক নিয়ে ভারত চীনের কাছে অধিকার ছেড়ে দিয়েছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগর খাজি বলেছেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান। তিনি রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। খাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সেদেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, যেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে সেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটি ইসরায়েলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন, দায়েশ সহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় ইরানের উপস্থিতি রয়েছে। কাজেই ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের রেড লাইন অতিক্রম করে তাহলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। ইরানের জবাবে তেল আবিবকে অনুতপ্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলেমানি কখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন না। শহীদ সুলেমানির শিক্ষা, আদর্শ এবং নব ইসলামী সভ্যতা শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সুলেমানি হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন। তিনি সে সময় লেবাননে উপস্থিত ছিলেন। সে সময় কমান্ড সেন্টারে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার পাশে ছিলেন জেনারেল কাসেম সুলেমানি। তিনি বলেন, সিরিয়া ও ইরাকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ময়দানে অংশ নিয়েছেন শহীদ সুলেমানি। শেখ নাইম কাসেম আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধে সংগ্রামের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাসেম সুলেমানির। এর ফলে তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পেরেছেন। তিনি সবসময় হামাস নেতা ইসমাইল হানিয়া সহ প্রতিরোধ সংগ্রামের অন্যান্য নেতার পাশে থেকেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয় তাহলে আইএইএ এর বাড়তি প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। তিনি ডিসেম্বর মাসের ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে কথা বলেন। তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। আজ সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় খাতিব
জাদে এসব কথা বলেন। এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, ইরানের জাতীয় সংসদ দেশের সরকারকে আগামী 21 ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়েছে। যদি অন্য পক্ষগুলো সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে না যায়, তাহলে ইরানের সরকার সংসদে পাশ হওয়া আইন অনুসারে এই সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দিতে বাধ্য। ইহুদিবাদী ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল খাজা শপথ নিয়েছেন। গতকাল তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মাহমুদ খাজা হচ্ছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথম রাষ্ট্রদূত। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। গতকালের শপথ অনুষ্ঠানে রশিদ আল মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও গভীরতর করার জন্য আপনাকে কাজ ইহুদিবাদী ইসরায়েল গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নাহে নামে একজন কূটনীতিক। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে 31 ও 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার বলছে সরকার। শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার বলছে সরকার। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা ভাতা চালু করার স্মরণ করে সরকার প্রধান বলেন, মুক্তিযোদ্ধা ভাতা যখন আমরা চালু করি তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা মাসিক 300 টাকায় শুরু করেছিলাম। আজকে তা 12,000 টাকায় উন্নীত হয়েছে। তবে আমি মনে করি এই সময়ে 12,000 টাকা কিছুই না। ভাতা 20,000 টাকা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল। আমরা নিচের যে কয়েকটি স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তিনি বলেন, এখন শহীদ পরিবার মাসে 30,000 টাকা করে, যোদ্ধাহত পরিবার 25,000 করে, বীর শ্রেষ্ঠ শহীদদের পরিবার 35,000 টাকা করে, বীর উত্তম খেতাবধারীরা 30,000 টাকা করে, বীর বিক্রম খেতাবধারীরা 20,000 টাকা করে এবং বীর প্রতীক খেতাবধারীরা 15,000 টাকা করে ভাতা পায়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরছে বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আল জাজিরার এক রিপোর্টে ক্ষমতাসীন দলের সবাই দিল্লিতে ধর্ণা দিচ্ছে। তবে জনভিত্তি না থাকলে হিল্লি দিল্লি দৌড়েও কোনো লাভ হবে না। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী তার ভাষায় বলেন, আল জাজিরার এক প্রতিবেদনে আপনার রাজ সিংহাসন থরথর করে
কেঁপে উঠল। আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান, আমলাদের প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সব দিল্লিতে যাচ্ছে, কারণ আপনার ক্ষমতার উৎস তো জনগণ নয়। রিজভী প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী, আপনি কি আয়নার দিকে তাকান না? আপনি কি আপনার মন্ত্রী পরিষদের দিকে তাকান না? আপনি কাদেরকে সেখানে রেখেছেন? ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা একে অ্যান্টনি অভিযোগ করেছেন যে গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেক এলাকা থেকে সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং বাফার অঞ্চল তৈরি করা ভারতের অধিকার ছেড়ে দেওয়ার সমতুল্য। আরও বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা একে অ্যান্টনি অভিযোগ করেছেন যে গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেক এলাকা থেকে সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং বাফার অঞ্চল তৈরি করা ভারতের অধিকারের আত্মসমর্পণ। একে অ্যান্টনি বলেন, অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি হলো। এরপরে অরুণাচল প্রদেশ ও সিকিমেও একইভাবে আত্মসমর্পণ করতে হবে। কেন ফিঙ্গার 4 থেকে 3-এ পিছিয়ে এলেন মোদি? জবাব দিতে হবে সরকারকে। গতকাল রোববার একে অ্যান্টনি বলেন, যখন সীমান্তে ভারত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং দুটি ফ্রন্টে যুদ্ধের মতো পরিস্থিতি রয়েছে, এরকম পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেটে সামান্য বৃদ্ধি করা দেশের সাথে বিশ্বাসঘাতকতা। অ্যান্টনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এমন সময়ে জাতীয় সুরক্ষাকে যথাযথ অগ্রাধিকার দিচ্ছে না যখন চীন আগ্রাসী হচ্ছে এবং পাকিস্তান সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। তিনি বলেন, সেনাবাহিনীর পশ্চাদপসরণ ভালো, কারণ এতে উত্তেজনা হ্রাস পাবে, কিন্তু জাতীয় নিরাপত্তার মূল্যে এটি করা উচিত নয়। অ্যান্টনি আরও বলেন, 1962 সালেও গালওয়ান উপত্যকা ভারতের ভূখণ্ড হওয়ার বিষয়ে কোনো বিতর্ক হয়নি। একে অ্যান্টনির অভিযোগ, সরকার তার প্রতিরক্ষা বাজেট বাড়ায়নি কারণ তারা চীনকে সন্তুষ্ট করার পাশাপাশি এই বার্তা দিতে চেয়েছিল যে তারা সংঘাত চায় না। চীনকে সন্তুষ্ট করতে আমরা চীনা শর্তে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছি। সম্প্রতি সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, আপাতত প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে সেনা সরিয়ে নেবে উভয় পক্ষ। তিনি বলেন, এই বিবাদের সময় ভারতীয় সেনার অদম্য সাহস ও দক্ষতার জেরে পাল্লা সব সময় ভারতের ভারী ছিল। বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকার প্রেক্ষাপটে দেশজুড়ে সামরিক জান্তা সেনার মোতায়েন করেছেন। দেশের পরিস্থিতি শান্ত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হলেও আশঙ্কা করা হচ্ছে বিক্ষোভকারীদের উপর সামরিক জান্তা ব্যাপকভাবে ধরপাকড় এবং নিপীড়ন চালাতে পারেন। খবরে বলা হয়েছে, আজ পুরো দেশে কয়েক ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং সেনা মোতায়েন করা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করায় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই বিক্ষোভ থামাতে সামরিক জান্তা ধীরে ধীরে নিপীড়নমূলক অভিযান জোরদার করছেন। ট্যাঙ্ক ও সেনা মোতায়েনের দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সামরিক জান্তা সারা দেশে ইন্টারনেট কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেন। খবর বের হয়েছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চল কাচিন প্রদেশে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী গুলি চালিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গতকাল এক বিবৃতিতে মিয়ানমার পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম কাল্লা স্থলবন্দরের ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় 30 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে আফগান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। তবে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজীজাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিংয়ে প্রায় 500 তেল ট্যাঙ্কার ছিল, যার সবই আগুনে ভস্মীভূত হয়েছে। এর ফলে এসব ট্যাঙ্কারের মালিক ব্যবসায়ীদের $4 থেকে $5 কোটি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি এই ভয়াবহ ক্ষতির জন্য আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের নয়া নীতিমালাকে দায়ী করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে।
শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফ্রান্সে ইসলাম বিদ্বেষের ঘটনা আগের মতোই অব্যাহত রয়েছে। সম্প্রতি ফরাসি সরকার প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল উত্থাপন করেছে। ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে সে দেশের মুসলমানরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়। ইউরোপে, বিশেষত ফ্রান্সে ইসলাম বিরোধিতা আগের মতোই অব্যাহত রয়েছে। ফরাসি মুসলিমরা তীব্র চাপের মধ্যে রয়েছেন সেখানে। ফরাসি মুসলমানদের উপর চাপ ও সীমাবদ্ধতা আরও কঠোর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ফরাসি সরকার একটি বিল পাশ করতে যাচ্ছে। ওই বিলটি পাশ হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতা আরোপিত হবে এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে পরিগণিত হবে। ফ্রান্সের সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরও তীব্র হয়েছে। সে দেশের অনেক মুসলমান নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এসব মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল প্রবর্তন করেছেন। সরকার দাবি করছে যে এই বিলে অন্যান্য ধর্মের সঙ্গে বিরোধের কোনো প্রসঙ্গ নেই, বরং এর একমাত্র উদ্দেশ্য হল স্বাধীনতা সুরক্ষা করা। বিলের পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেছেন, লৈঙ্গিক সমতা এবং ধর্মনিরপেক্ষতার মতো ফরাসি মূল্যবোধগুলোকে সহায়তা করার ক্ষেত্রে এবং চরমপন্থাকে নির্মূল করার ক্ষেত্রে এই বিল গুরুত্বপূর্ণ একটি উপায় বলে বিবেচিত। ম্যাক্রনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, এই বিলটি কার্যকরভাবে ফরাসি মুসলিমদের উপর বিধিনিষেধ ও সীমাবদ্ধতা আরও শক্তিশালী করবে। বিক্ষোভকারীদের ভাষ্য হল, ফ্রান্সে আগে থেকেই এ বিষয়ে আইনি অনেক উপায় রয়েছে। সুতরাং নতুন এই আইনটি কেবল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের বিরুদ্ধে সীমাবদ্ধতা বাড়িয়ে তুলবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ম্যাক্রন সহ কয়েকজন ফরাসি কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি করেছে সেসব ধামাচাপা দিতে এবং আসন্ন নির্বাচনে তাদের অবস্থান বজায় রাখতেই এই জাতীয় পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে ভারত প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিতে গিয়ে পুলিশের লাঠিপেটায় আহত মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে 2 দিনের থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে 10টি বাম ছাত্র যুব সংগঠন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিতে গিয়ে আহত মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে বাম কংগ্রেস নেতাদের অভিযোগ। আজ সোমবার সকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মইদুলের মৃত্যুর প্রতিবাদে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে 10টি বাম ছাত্র যুব সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য রাজ্যের সর্বত্র থানা ঘেরাও ছাত্র যুবদের পক্ষ থেকে যে যেভাবে পারবেন করবেন, সেটুকু আপাতত আমরা এইটুকু বলার জায়গায় আছি। অন্যদিকে ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, তৃণমূলের রাজনীতি, এই সরকার, এই পুলিশ প্রশাসনের কাজকে আমরা বামপন্থী ছাত্র যুবরা, গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা ঘৃণা করছি। আমরা এই ধরনের রাজনীতি, এই ধরনের ব্রুটালিটিকে আমরা ঘৃণা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। বাম পরিষদীয় নেতা বিধায়ক সুজন চক্রবর্তী মইদুলের মৃত্যুকে খুন বলে অভিহিত করেছেন। জলজান্ত ছেলেকে লাশ বানিয়ে দিল সরকার, জলজান্ত ছেলেকে লাশ বানিয়ে দিল। আর কত লাশ চাই সরকারের? রোজ রোজ মানুষের যোগ্যতাকে, মানুষের অধিকারকে তো খুন করছে। মইদুল ইসলাম মিদ্দাকে খুন করেছে, শহীদ খুন করেছে সরকার, দম্ভ দেখিয়ে খুন করেছে, ক্ষমতা দেখিয়ে খুন করেছে। দিল্লিতে সরকার যেমন কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ সমস্ত অংশের মানুষ তাদের
বলছিলেন সুজন চক্রবর্তী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম, ছেলেটির পরিবার যদি মনে করে তাহলে